তুলনা হলো না। এবার কাঞ্চনা ডেকে বলে, ওগো প্রিয়া, ভেবেছিলাম তুলনা করব বলে, কিন্তু গৌর বিদ্যুতের সঙ্গে তুলনা মেলে না। তুলনায় মেলে না, অপ্রাকৃত গুণারূপে তুলনায় মিলে না। অপ্রাকৃত রূপের সনে তুলনায় মেলে না। অপ্রাকৃত রূপের সাথে তুলনায় মেলে না। অপ্রাকৃত রূপের সাথে অপ্রাকৃত রূপের সাথে অপ্রাকৃত রূপের সাথে কাঞ্চনা ডেকে বলছেন, প্রিয়া, বিদ্যুতের সঙ্গে যখন তুলনা হলো না, তো আর একটু কিছু দিয়ে তুলনা করিয়ে দেখি। কি দিয়ে তুলনা করবি রে? আমি মনে মনে ভাবলাম, যদি এই জগতে এর থেকে আরো সুন্দর জিনিস আছে, বলে এর থেকে দামি দামি জিনিস অনেক কিছুই তো আছে বাবা, এর থেকে দামি দামি অনেক জিনিস আছে, তো একটু দামি জিনিসের সঙ্গে তুলনা করে দেখি। এবার তুলনা করতে গিয়ে দেখলেন, এবার সোহন কুসুমতা হে কিসে বাগনে রে, সোহন কুসুমতা হে কিসে বাগনে রে, সোন কুসুম তাহি কিসে বাগুনি তোর কুসুমের সঙ্গে তুলনা করব। সোন কুসুমের সঙ্গে তুলনা করতে গিয়ে কাঞ্চনা ডেকে বলছে, প্রিয়া, তোর গৌরূপের সঙ্গে দেখ তো তুলনা হয় কিনা। আচ্ছা কাঞ্চনা, কি দিয়ে তুলনা করবি? বলে সোন কুসুমের সঙ্গে। তা সোন কুসুমের সঙ্গে তুলনা করতে গিয়ে কাঞ্চনা নিজেই বলছে, না রে, এটাও হবে না, এটাও হবে না। কারণ এই সোন কুসুম কাকে বলে বাবা? রক্তবর্ণ পদ্ম ফুল। চেয়ে দেখবে, ওই জলের মধ্যে হয়, দুই রকম পদ্ম ফুল আছে না, একটা আছে লাল টুকটুকে হয়, ওই ফুলটা দেখতে কিন্তু ভারী সুন্দর দেখা যায় যতক্ষণ জলে থাকে। কাঞ্চনা মনে মনে ভাবলেন, তুলনা করতে গেছিলাম কিন্তু তুলনা হচ্ছে না তো। ওই সোন কুসুম যদি জল থেকে ওই সাজিতে রেখে দেওয়া যায়, কুসুমের সৌন্দর্য কতক্ষণ থাকবে? 1 ঘন্টা 2 ঘন্টা, না হয় 10 ঘন্টা, না হয় 24 ঘন্টা থাকবে। এরপরে ওই ফুলের সৌন্দর্য থাকবে? শুকিয়ে যাবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তার সৌন্দর্য। কিন্তু আমার গৌর কুসুমের সৌন্দর্য লাবণ্য যে কোনোদিন কমে না। আপনারা শুধু আমার কথা কেন শুনবেন, নিজেরা মিলিয়ে দেখবে। ভজন সাধনটা এমন একটা বস্তু, ভজন সাধনটা আলাদা মা। গৌর কুসুমের সৌন্দর্য কখনো কমে না, তার লাবণ্য কখনো বিরতি মানে না। তার বাস্তব প্রমাণ আমি এখানেই দেখাবো। আচ্ছা বলুন তো, যারা ভজন সাধন করে তাদের দেহগুলো দূর থেকে দেখলে টের পাওয়া যায় না? বোঝা যায় না বাবা? বোঝা যায়। অনেকেই বলে, আচ্ছা যারা সাত্বিক আহার করে সারা বছর, তারা নিরামিষ আহার করে, কিন্তু তাদের বদনগুলো দেখতে দিনে দিনে উজ্জ্বল হয় কেন? দিনে দিনে উজ্জ্বল হয় কেন? তার কারণটা কি? বলে দেখো, তার মধ্যে ভজন সাধন আছে। যার মধ্যে ভজন সাধন আছে তাকে দূর থেকে দেখলেই টের পাওয়া যাবে যে এর মধ্যে সাধন ভজন আছে। সাধন ভজনের এই গুণ,
শুধু তাই নয়, কুসুম দেখবেন ফুলের মধ্যে দেখবেন অল্প মধু থাকে, একটা ভ্রমর মধু পান করে গেলে দ্বিতীয়বার আরেকটা ভ্রমর এসে মধু পান করে কিন্তু শান্তি পায় না। মহাজন বললেন, আমার গৌর পদকমলে এত এত মধু আছে যে কোটি কোটি ভক্ত ভ্রমর যদি অনন্ত কাল ধরে মধু পান করে তবু আর মধু শেষ হয় না। হরি বল, হরি বল। আমার গৌর পদকমলে এত মধু বাবা যে কোটি কোটি ভক্ত ভ্রমর অনন্ত কাল ধরে মধু পান করছে তবুও মধু শেষ হয় না। কত ভক্তলি দিন রাত 24 ঘন্টা আমার গৌর পদকমলের লোভে তারা ভক্তলি মেতেই থাকে, মেতেই থাকে। তার বাস্তব প্রমাণও আজকে আপনারা এখানে যতেক ভক্ত ছিল সারাদিন সারা রাত ধরে নামামৃত পান করছে। বিশেষ করে একই তো নাম, 16টা নাম 32টা অক্ষর বাবা। দিন রাত নাম শ্রবণ করছেন, কেউ জপের মালায় নামের মালায় জপ করছে নাম ঘরের কোণে বসে, কেউ উচ্চস্বরে নাম গাইছে। এই যে এত নাম করা হচ্ছে কিন্তু এই নামের মধ্যে অরুচি আসে? হরি বল। অরুচি কখনো হয় না। যতই নাম শ্রবণ করা যায় ততই না জানি এর মধ্যে আরো মধু আছে। যতই আস্বাদন করা যায় ততই তার হৃদয় থেকে লালসা বেড়ে যায়। আর একটু যদি শ্রবণ করতাম না জানি এর মধ্যে আরো কত মধু আছে। নামের মধু পান করিতে 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 ভক্তলীরা এমন একটা জায়গাতে পৌঁছে যায় রসে পরিপূর্ণ হয়ে, তখন তার এই মায়ার সংসারের কথা আর মনে থাকে না, মনে থাকে না। তখন তার মান থাকে না, অভিমান থাকে না, তখন তার অহংকার থাকে না, গৌরব থাকে না, গৌরব থাকে না। ওই প্রেম রত্নের সন্ধান একবার যে জন পেয়ে গেল, দুজন পেয়ে গেল, গৌর চরণে নিবেদন করে বলে, গৌর সুন্দর আমাকে যেন কোনোদিন ওই মায়ার সংসারে আর ভাসায় না, ভাষায় না। সে তখন জন্মে ও গো জন্মের মতো ওই রসে ডুবে রসে ডুবে থাকে। সে তখন জনমে জনমের মতো রসে ডুবে
সে তখন জনমে জনমের মতো ও রসে ডুবে ডুবে থাকে আমায় গৌর কৃপা কৃপা করো যার হয়েছে সে তখন জনমে ও গো ডুবে ডুবে যায় গো সে তখন কারো আসে ওগো করে করে না গো সে তখন জনমে জনমের মতো রসে ডুবে
সে যে জনমে 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 ও গডুবে ডুবে থাকে সিদ্ধি জনমে জনমের মতো জনমের মতো রসে ডুবে ডুবে থাকি আমার একবার গৌর প্রেমে রত্নে এ যে জন সন্ধ্যা সন্ধান পায় গো সে তখন জনমে জনমের মতো ওগো ডুবে ডুবে থাকি সে তখন কারো আশা কারো আশা কারো আশা করে না গো সে তখন জনমে জনমের মতো মতো ডুবে ডুবে থাকি আমার গৌর প্রেমে রত্নে প্রেমে রত্নে একবারে সন্ধ্যা সন্ধান পায় গো সিদ্ধি জনমের মতো
সেই রসে ডুবে ডুবে যায় গো ও গৌর প্রেম রত্নে ওগো সন্ধ্যা সন্ধান পায় গো সে তখন রসে জনমের মতো রসে ডুবে ডুবে যাই গো আমার গৌর প্রেম সিন্ধু অগাধ সিন্ধু বাবা, গৌর প্রেম রস সিন্ধু মাঝে একবার যেজন ডুবে মায়ার সংসারে ভাসিতে 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 যে একবার ডুবে যায়, সে গৌরী চরণে নিবেদন করে বলে, গৌর সুন্দর আমাকে আর কোনোদিন ওই মায়ার সংসারে ভাসায় দিও না দয়াল। সারা জনম ধরে রস পান করিলেও ওই নাম সুধারস ফুরায় না গো। ভক্তগণ অনন্ত কাল ধরে মধুপান করে, গৌর পদ কমলের মধু তবুও শেষ হয় না, তবুও ভক্তলি মেতেই থাকে, যতই পান করে ততই তার লালসা বৃদ্ধি পায়, যতই আস্বাদন করে তার হৃদয়ে ততই আস্বাদ জাগে। জনম ভরা মধুপান করিলে কাঞ্চনা রে, আমার গৌর পদকমলে এতই মধু আছে। কাঞ্চনা ডেকে বলছে, প্রিয়া ওই রূপের সঙ্গে আর তুলনা করিস না রে, তুই তো দেখে এসেছিস, কিন্তু আমি রূপের কথা শুনেই যে পাগল হয়ে গেলাম রে। আচ্ছা মা, আজকে রূপের কথা যারা শ্রবণ করছে তারাই পাগল হলো, কিন্তু যেজন দেখেছে, জানিস কাঞ্চনা, ওই রূপের মানুষটিকে যেজন বানিয়েছে, যেই বিধি গড়েছে, ওই বিধি গড়েছে বটে, গড়ে বুঝি আর কোনোদিন নয়নে দর্শন করে নাই রে। গড়ে যদি শুধু একটা বার নয়নে দর্শন করত, ওই রূপ দেখলেছে রে, ওরে দিত না রে, গো দেখিলেছে রে দিত না রে, ওরে দেখেছে রে দিত না রে, ওরে জন্মের মাতা আরে ধরে রাখিত, দেখিলেছে রে দিত না গো।
জনমের মতো ধরি রাখি তো তারে দেখিলে ছেড়ে দিত না রে। ওগো দেখিলে ছেড়ে দিত না গো, জনমের মতো ধরে রাখিত। ওগো দেখিলে ছেড়ে দিত না রে, ওগো জনমের মতো ধরি রাখিত। ওই রূপ দেখে বুঝি ছেড়ে দিত না রে, জনমের মতো তারে হৃদয়ে ধরে রাখিত। ওগো দেখিলে ছেড়ে দিত না গো, জনমের মতো ধরে রাখিত। বলে গড়েছে বটে, গড়ে বুঝি তারে দেখেনি রে। যদি ওই বিধি একবারটি দর্শন করত, আমার মনে হয় ওই বিধি দেখলে তারে আর ছেড়ে দিত না, জন্মের মতো তারে হৃদয় ঘরে ধরে রাখত রে। কাঞ্চনা, ঠিক বলেছিস। আমি যতবার রূপের কথা বলতে যাই, যতবার তুলে ধরতে যাই, ওই রূপের মধ্যে যেন আমি হারিয়ে যাই রে। যতবার আমি রূপের কথা তোর কাছে বলতে যাচ্ছি, তোর কাছে বলতে গিয়েই আমি যেন রূপের মধ্যে হারিয়ে যাচ্ছি। ও নাগরী রে, নাগরী রে, আমি গোরা রূপে যাই বলি হারি। নাগরী রে, ওগো গোরা রূপে যাই বলি হারি। আমি বলি হারি যাই রে, বলিহারি যাই রে, আমি বলি হারি যাই রে, হারি যাই রে, ওই গোরা রূপে আমি বলি হারি। হারি যাই রে, ওরা রূপে আমি বলিহারি যাই রে। ওই গোরা রূপে আমি বলি হারি যাই রে। গোরা রূপে ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে, ওরা রূপে আমি, ওগো গোরা রূপে আমি, ওগো গোরা রূপে আমি। বলিহারি যাই রে। গোরা রূপে যাই বলি হারি। ওই রূপ দেখে তুই হয়তো ভাবতে পারিস যে আমি তোর কাছে রূপের কথা বলছি, আর ওই রূপ দেখে আমি একাই ভুলেছি। না রে, ওই রূপ দর্শন করে আমি একা ভুলিনি। এই ত্রিজগতের লোক যারা ওই গৌর রূপ নয়ন কোণে ধরেছে, সেই জন্মের মতো ভুলে গেছে। আর যে একবার ওই নয়ন কোণে ওই রূপ ধরেছে, সে একদিন ঘর ছাড়ে, সংসার ছাড়ে, কত রাজা রাজত্ব ছাড়লো, কত জমিদার জমিদারি ছাড়লো। আমি একা নই রে, কতজন ঘর ছাড়ে, কতজন সংসার ছাড়ে, কত রাজা রাজত্ব ছাড়লো, কত জমিদার জমিদারি ছাড়লো, কতজন সব কিছু ছেড়ে দিয়ে একদিন আমার গৌর দেশের মানুষ হয়ে গেল। এগুলো বাস্তব প্রমাণ।
যে রূপ একবার দেখলে দ্বিতীয়বার দেখার বাসনা জাগে না, কিন্তু জানিস ওই রূপে একবার যেজন নয়ন দিল, নয়নের পিছনে পিছনে মন চলে গেল। আর যখন গেল তখন সে আর মায়ার সংসারের আশা করে না, সে তখন সব কিছু ছেড়ে দিয়ে আমার গৌর দেশের মানুষ হয়ে যায় রে। কত রাজা রাজত্ব ছাড়লো, কত জমিদার জমিদারি ছাড়লো। আপনারা জানেন তখন তার রাজ অভিমান অহংকার কিচ্ছু থাকে না, কারণ যারে পাইলে পাইবার বাকি জগতে কিচ্ছু থাকে না, যাকে চাইলে চাইবার বাকি জগতে সংসারে কিছু থাকে না, তাকে যদি কেউ একবার এই হৃদয় ঘরে ধরতে পারে, তার কি জগতে কোনো চাওয়া পাওয়ার বাসনা থাকে না? তার মায়ার সংসারে আর মন থাকে নাকি বাবা? যারে পাইলে পাওয়ার আশা থাকে না, চাইয়া চাওয়ার পাওয়ার আশা সব শেষ হয়ে যায়, তখন সে সর্বহারা হয়ে একবার এই পথে এসে দাঁড়ায়। হ্যাঁ গো, আপনারা শুনেছেন রঘুনাথ দাস, যার বাবার বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা। আগেকার দিনের কথা, রঘুনাথের বাবার বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা। রঘুনাথের এমন দিন গেছে, সব কিছু ছেড়ে দিয়ে একদিন আমার গৌরী দেশের মানুষ হয়ে গেল। রঘুনাথের জীবনী তার বাবার কানে আসলো, বাবা শুনতে পারলো রঘুনাথের কি কষ্ট। গৌরহরিকে ভালোবেসে পথে পথে হা গৌর দেখা দাও বলে কাঁদে। যখন ক্ষুধা লাগে তখন রঘুনাথ বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ, সেই প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে নেয়, নিয়ে এক জায়গায় করে প্রসাদগুলো ধৌত করে, ধৌত করে করে সেই প্রসাদ পায় রঘুনাথ। রঘুনাথ যখন প্রত্যেক দিন এইভাবে প্রসাদ পায়, একদিন গোবিন্দ দাসের সঙ্গে দেখা হয়ে গেল। গোবিন্দ দাস ডেকে বলে, রঘুনাথ, আমি শুনেছি তুমি নাকি কি সুস্বাদু প্রসাদ সেবা করো, আমারও মনে একটু বড় আশা তোমার কাছ থেকে একটু প্রসাদ পাবো বলে, আমাকে একটু দেবে? রঘুনাথ বলছে, না গো, আমি এই প্রসাদ তোমাকে দিতে পারবো না। কেন ভাই? আমার মনে বড় স্বাদ, তুমি আমাকে একটু প্রসাদ দাও না। রঘুনাথ প্রসাদ সেদিন দিল না। সেই দিন গোবিন্দ দাস চলে গেল। আরেকদিন দেখলেন রঘুনাথ প্রসাদ কুড়িয়ে শুধু এক জায়গায় করেছে। বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদগুলো প্রত্যেকটা থালা থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এক জায়গায় করল। গোবিন্দ দাস মনে মনে ভাবে, আজকের সুযোগ ছাড়া যাবে না, এই সুস্বাদু প্রসাদ আমাকে পেতেই হবে। আড়ালে লুকিয়ে রইলে। যখনই দেখলেন রঘুনাথ প্রসাদগুলো ধৌত করছে, ধৌত করতে করতে এই কণাটুকু প্রসাদ বাকি আছে, সব প্রসাদ ধুয়ে ধুয়ে এই কণা প্রসাদটুকু মাত্র আছে বাকি। রঘুনাথ শুধু প্রসাদটা সেবা করবে। গোবিন্দ দাস ছুটে দৌড়ে এসে বলে, রঘুনাথ ভাই, আজকে আমাকে তুই প্রসাদ থেকে বঞ্চিত করিস না ভাই, দে না, একটু প্রসাদ দে না আমায় ভাই। না, এই প্রসাদ আমি তোমাকে দিতে পারবো না। কেন রে ভাই? তুই কি একা একাই পাবি? আমাকে তুই একটুকু দিবি না? রঘুনাথ দিচ্ছে না। গোবিন্দ দাস জোর করে রঘুনাথের কাছ থেকে একটু প্রসাদ কেড়ে নিল। একটু কণা প্রসাদ কেড়ে নিয়ে গোবিন্দ দাস বদনে দিয়ে বলে, রঘুনাথ রে, কি সুস্বাদু প্রসাদ তুই নিত্য নিত্য দিন পাস ভাই।
প্রসাদের কি স্বাদ রে ভাই। আজকে এই প্রসাদ পেয়ে যে আমার জনম ধন্য হয়ে গেল রে রঘুনাথ। রঘুরে আমায় তুই প্রসাদ থেকে আর বঞ্চিত করিস না। তুই আমাকে সঙ্গে সঙ্গে রাখিস, আমি তোর সঙ্গে থেকে যেন একটু করে প্রসাদ পেতে পারি রে রঘু। পেতে পারি রে রঘু, আমার মনে বহুদিনের বাসনা। বাসনা। রঘুনাথ বললেন, তুমিও এসেছো? হ্যাঁ রে ভাই, আমাকে তুই সঙ্গে সঙ্গে করে রাখিস। এই কথা শুনতে পারলো রঘুনাথের বাবা। রঘুনাথ কুড়িয়ে নিয়ে প্রসাদ সেবা করে। রঘুনাথকে এইভাবে আমি আর রাখতে পারবো না। এইভাবে একটা ছেলে থাকতে পারে না। একটা ছেলের জীবন এইভাবে